প্রিয় প্রণয়িনী সিজন 2 লিখেছেন নাবিলা সৈয়দ। পর্ব 64। গল্প শুরু করার আগে কিছু কথা বলে নিতে চাই, আর স্পেশালি আপনাদেরকে থ্যাঙ্কস জানাতে চাই যে আমি এত দেরি করে গল্প দেই, আসার সাথে সাথে দিতে পারি না। অনেকেই দিয়ে দেয় সাথে সাথে রেকর্ড করে। আমি আমার দিতে দিতে দেরি হয়ে যায়, খেয়াল করি না বা মিস হয়ে যায় বা অন্য কাজে ব্যস্ত থাকি। আর আপনারা তারপরও আমার গল্প পুরোটা শোনেন, অনেকেই শোনেন। আর এটার ওয়াচ টাইম দেখে আমি রিয়েলি ভেরি সারপ্রাইজড। আপনারা এত ভালো করে মানে পুরোটা যে শুনেন গল্পটা, আমার কাছে সেটাই অনেক ভালো লাগে, আমার অনেক খুশি লাগে আসলে। আরো বেশি বেশি উৎসাহ পাই আপনাদেরকে এই গল্পগুলো পড়ে শোনানোর জন্য। সো এভাবেই আমার পাশে থাকবেন আর আমাকে ভালোবাসা দিবেন। তো শুরু করছি গল্প পড়া, শুনতে থাকুন। অতীতের এক অংশ। কুয়াশাচ্ছন্ন দিন, রোদের আভা খুব একটা দেখা যাচ্ছে না আজ আর। জোহরে নামাজ পড়া শেষ হওয়ার পর মসজিদ থেকে বের হলো আহান, ইরহাম আর সৈয়দ বাড়ির পুরুষেরা। আহান আর ইরহামের পরনের ট্রাউজার টাকনো অবধি কোটানো, চোখ দুটো উদাসীন, শরীর টানটান হলেও মাথা রাস্তার দিকে ঝুঁকানো। সামনে হাঁটছেন বড়রা। রাস্তা দিয়ে বয়স্ক চেনা পরিচিত কোনো লোক গেলে সালাম ঠুকছে নিচু স্বরে সবাই। সোহেব সাহেব, সোহেদ সাহেব ব্যবসায়িক আলাপ সারছেন নিজেদের মধ্যে। পরিচিত কারোর সাথে দেখা হলে দাঁড়িয়ে যাচ্ছেন, সাথে দাঁড়িয়ে যাচ্ছে ইরহাম, আহান। তেমন করে আবারও দাঁড়িয়ে গেলেন সবাই। বাতাসে কথার স্বর ভাসল। নাসিরের খবর কি? ইরহাম চোখ তুলে তাকালো। অক্ষিগত হলেন নিজাম শিকদার। অনেকদিন পর লোকটার দেখা পেল। সৌরভীর সাথে তার সব ঠিক হয়ে গেলেও মেয়েটা বাপের বাড়ি পা রাখে না। অভিমান এখনো পুষে রেখেছে দাদার আর ভাইয়ের প্রতি। নিজাম শিকদার এসে অনেকবার নিতে চাইছিলেন, ইরহামকেও বলেছেন সৌরভীকে নিয়ে আসতে, তবুও মেয়েটা শোনেনি। স্পষ্ট কণ্ঠে বলে দিয়েছে, ও বাড়িতে আমার মরার লাশও যাবে না। যখন ওদের প্রয়োজন ছিল আমার, তখন ওরা আমার মুখ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এখন নিতে আসবে কেন? এত দরদ দেখে আমার গা পিত্তে জ্বলে উঠছে। ইরহাম আর বোঝানোর চেষ্টা করেনি। এবার সে ভালো করে তাকালো ভদ্রলোকের দিকে। শরীর ভেঙে পড়ছে বয়স বাড়ার সাথে। কম তো আর বয়স হলো না, এখনো হাঁটতে পারছেন, এটাই ঢের বেশি। সোহেদ সাহেব কথা বলছেন, নিয়মিত ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। যেহেতু আগের তুলনায় পায়ে এখন একটু ভর পান। নিজাম শিকদার মাথা দোলালেন। জাইনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি ইয়াং ম্যান, কবে নিজের দেশে ফিরছ? কতদিন আছো? জাইন চোখ তুলে তাকালো, বলল, এই তো আছি আরও সপ্তাহখানেক। লোকটা আবারও প্রশ্ন করলেন, এবার কি ইসরাতকে সাথে করে নিয়ে যাবে নাকি রেখে যাবে? জাইনের দৃঢ় গলার স্বর, জি, সাথে করে নিয়ে যাব। নিজাম শিকদার হাসলেন ঈষৎ, বললেন, ছোটজন কি করবে? দেশে থাকবে নাকি ফিরে যাবে? জাইন অনায়াসে উত্তর দিল, ফিরে যাবে। যেহেতু ওখানেই আমাদের সব, সেহেতু এখানে থেকে কোনো লাভ নেই। সোহেব সাহেব আর সোহেদ সাহেব চুপচাপ দাঁড়িয়ে কথা শুনলেন। নিজাম শিকদার আফসোসের স্বরে বললেন, আমার ভীষণ শখ ছিল আরমানের জন্য ইসরাতকে। কখনো নাসিরকে বলিনি। নাসির তো বলেছিল মেয়েদের আশেপাশেই বিয়ে দিবে, দূরে বিয়ে দিবে না বলে একেবারে দেশের বাইরেই বিয়ে দিয়ে দিয়েছে। ভাগ্য, সবই ভাগ্য। কথা শেষে দীর্ঘশ্বাস ফেললেন। আহান চোখ ঘোরালো বিরক্তিতে। এই লোককে সে দু চোখে দেখতে পারে না, যত সব ন্যাকামি করে এখন। তার ভীষণ শখ ব্যাটাকে মাথার উপর তুলে আছাড় মারার। মুখ কোনো রকমে আটকে রাখলেও চেহারায় তার অসন্তুষ্টি ভেসে উঠল। তাই আলগোছে পাশ কাটিয়ে চলে গেল সামনে। নিজাম শিকদার আর সৈয়দ বাড়ির লোকদের মধ্যে অনেকক্ষণ চলল আলাপ আলোচনা। কথা শেষে সবাই বাড়ি ফিরতে ফিরতে 2টো বেজে গেল। তখনও আহান আর ইরহাম বাড়ি ফিরেনি। তারা গিয়েছে কবরস্থানে। কবর জিয়ারত শেষে দুজনে সপ্তাহখানেকে ওঠা আগাছা পরিষ্কার করে দিল। ইরহাম নামের ফলকের কাছে একটা গোলাপের চারা লাগালো। কাজ শেষে বসে রইল কবরের পাশে নিশ্চুপ। নুসরাত মৃত্যুর 10 দিন পরের কথা। এক সকালে আহানের কাছে একটা কল আসলো, আল হারামাইন ও যাওয়ার জন্য। আহান বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলো, কেন? ওপাশের লোকটা কি বলল বোঝা গেল না, কিন্তু আমেরা দেখলো তার সামনে দাঁড়িয়ে থাকা বিরক্তিতে তিতি ওঠা লোকটার ভাবমূর্তি বদলে গিয়েছে। গোমরা মুখটায় অস্থিরতা ভর করছে কয়েক মিনিটের ভেতর। ঠোঁটগুলো কাঁপছে উত্তেজনায়। সাথে করে হাতের মুঠোয় ধরে রাখা ফোনটা, এমনকি পুরো শরীরটা, নাক, কান, গাল লাল হচ্ছে। অদ্ভুতভাবে লোকটা কানে ফোন ধরে রেখে হাতড়ালো কিছু ধরার জন্য। অ্যাংজাইটি অ্যাটাক হতে আমিরা কাউকে দেখেনি কখনো, কিন্তু এভাবে হাত কাঁপা, শরীর কাঁপা দেখে ঈষৎ ভয় খেলে গেল তার হৃদয়ে। আমিরা এগিয়ে গিয়ে আহানের শক্তপোক্ত হাতটা চেপে ধরলো নিজের হাতের মাঝে। অনুভব করলো হাতটা কিভাবে কাঁপছে। দুহাতে আগলে ধরলো। শিরশিরে শিহরণ বয়ে গেল আমিরার রন্ধ্রে রন্ধ্রে। আহান নিজের কানে মুঠোফোনটা রেখেই বিড়বিড়ে বলল, আমি আসছি, 5 মিনিটের ভেতর আসছি। লোকটার ভরাট কণ্ঠ ছাড়া ছাড়া। আমিরা বুঝে পেল না এর কারণ কি। হঠাৎ আতঙ্কের শঙ্কায় তার বুক কেঁপে উঠল।
আহানের কোনো প্রেমিকা ছিল নাকি যে ফিরে আসছে, যার জন্য লোকটা অমন হয়ে গিয়েছিল? জরুরি মুহূর্তে নিজের ভুলভাল চিন্তায় দুপাশে মাথা নাড়ায় সে। না না, এই লোক আর প্রেম দুটোই ভিন্ন ব্যাপার। কোনোভাবে সে এটা মানবে না। মনে মনে মানবে না বললেও তার বুকের ভেতর ভার হয়ে আসে। যদি সত্যিই কোনো প্রেমিকা ফিরে আসে, তখন আমিরার কি হবে? তার ভাবনা চিন্তার ভেতর অনুভব করে মানব হাত ঝাড়া দিচ্ছে তাকে ছাড়ানোর জন্য। আমিরা ছাড়বে না হাত, সেও যাবে লোকটার সাথে। আহান নিজের হাত ছাড়াতে না পেরে ভ্রু উঁচিয়ে তাকালো, জিজ্ঞেস করলো, হাত ছাড়ছো না কেন আমিরা? তোমার সমস্যা কি? আমিরা চোখ তুলে তাকিয়ে আবার তা নামিয়ে নিল, মিনমিন করে বলল, আমিও যাব আপনার সাথে। আহান তিক্ত কণ্ঠে কিছু বলতে নিবে থেমে গেল। হাত ছাড়ানোর বৃথা প্রয়াস বাদ দিয়ে বলে উঠল, চলো। আমিরা ভেবেছিল তাকে নিতে লোকটা দিমনা করবে, কিন্তু তা করেনি। তাকেই বগলদাবা করে বাড়ির বাইরে আসলো। পার্কিং থেকে গাড়ি বের করে ড্রাইভিং সিট থেকে নেমে এসে দাঁড়ালো তার সামনে। অতঃপর ফ্রন্ট সিটের দরজা খুলে ইশারা করলো ভেতরে প্রবেশ করার জন্য। আমিরা ফ্রন্ট সিটের মাঝে বসার সময় আর নয়নে দেখলো হাত দিয়ে মাথার উপর রেখেছে যাতে ব্যথা না পায়। সিটে বসতেই দরজা লাগিয়ে দিল আহান। ঘুরে এসে পাশে বসলো আমিরার। গাড়ি স্টার্ট করতে করতে বলল, সিট বেল্ট বাঁধো। আমিরা অন্যমনস্ক থাকায় কথাটা বুঝিনি, তাই অবাক কণ্ঠে বলল, হুম। আহান কিছুক্ষণ মুখ খিচে চেয়ে রইল আমিরার দিকে। বিরক্তিতে মাথা ফেটে যাচ্ছে তার। চিবিয়ে খেয়ে ফেলবে এমন করে তাকালো আমিরার দিকে। আমিরা কিছু বলার পূর্বেই নিজের সিট থেকে উঠে এগিয়ে আসলো সে। আমিরার মুখের কাছে ঝুঁকতেই মেয়েটা সিটে গেল সিটের সাথে। আহান এক পলক তাকিয়ে ফিরে গেল ড্রাইভিং সিটে। বিড়বিড়িয়ে বলে উঠল, চত্বর সব বিরক্তিকর মেয়ে মানুষ। গাড়ি আল হারামাইন হসপিটালের পার্কিং এরিয়ায় পার্ক করে বেরিয়ে আসলো আহান। ফ্রন্ট সিটের দরজা খুলে দিয়ে আমিরাকে ইশারা করলো বের হওয়ার জন্য। আমিরা নিজের ওড়না সামলে গাড়ি থেকে নামতেই ডোর লক করে ধুপধাপ করে এগিয়ে গেল আহান। ছোট ছোট পা ফেলে হাঁটা আমিরাকে রেখেই অনেক দূর চলে গেল সে। পা মিলিয়ে হাঁটতে না পারায় মাথা নত করলো আমিরা, দৌড়ানো শুরু করবে বলে। তার পূর্বেই নিজের পাশে আকস্মিক এসে আহানকে ভূতের মতো দাঁড়াতে দেখে মাথা তুলে তাকালো। চোখাচোখি হলো দুজনের। স্বাভাবিকের মতো এখনো বিরক্তি নিয়ে চেয়ে আছে তার দিকে। তাকে কিছু বলার সুযোগ না দিয়েই আবারও ধমকে উঠল মানব, পিঁপড়ের মতো হাঁটছো কেন? এভাবে হাঁটলে সারা জীবনও ভেতরে ঢুকতে পারবে তুমি? আমিরা ধমকে মিয়ে গেল। আবারও চোখ দুটো নামিয়ে নিল পায়ের দিকে। আহান তপ্ত শ্বাস ফেলল। এটাকে নিয়ে সে কি করবে? বলদ একটা মেয়েকে বিয়ে করে নিয়েছে, সেটা ভাবতেই মাথা বাড়ি দিতে ইচ্ছে হলো দেহালে। নিজের বিরক্তি ত্যক্ততা গিলে নিয়ে বলে উঠল, আমার হাত ধরো আমিরা। হুম। আমিরা হু বলাতে মেজাজ খিচে গেল তার। একটা মানুষ নাকি রামছাগল সে ভেবে পায় না। একটা মানুষ এত বিরক্তিকর হয় কিভাবে? নিজের খিচানো মেজাজ শান্ত করতে দাঁতে দাঁত চেপে ছেলেটা বিড়বিড়ায়, বলদ একটা, মাথায় তুলে আছাড় দিব। আমিরা মুখ গোমরা করে ফেলল। সে কানে না শুনলে হু বলবে না তো কি বলবে? হা করে তাকিয়ে থাকতে দেখে আহান আবারও ধমকালো, এভাবে তাকিয়ে আছো কেন? চোখ নিচে, নিচে, নিচে নামাও। এদিকে কি গিলে খেয়ে ফেলবে নাকি? ধমকে ধমকে আহান মেয়েটাকে দিশেহারা বানিয়ে দিল। এখন হাঁ করে তাকিয়ে থাকতে থেকে ইচ্ছে করলো পিঠে কয়েকটা কিল বসাতে। মনের ইচ্ছে মনে চেপে শীর্ণ হাতের মেয়েলি কবজিটা চেপে ধরলো নিজের হাতের মুঠোয়। তার ভাগ্যে এই বলদটা কিভাবে আসলো সে ভেবে পেল না। ভাবনা একপাশে ফেলে আহান আমিরাকে নিজের সাথে টেনে নিয়ে চলল। আমিরের শক্ত হাতের পিষ্টনে নিজেকে আরও গুটিয়ে নিল। শিরদাঁড়া বেয়ে বয়ে গেল শিরশিরে অনুভূতি। নিজেকে সামলানোর আগেই আহান এক টানে উড়িয়ে নিয়ে চলল তাকে। সামনের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, এত কাঁপাকাঁপি করছো কেন? আমেরিকা জিজ্ঞেস করলেও উত্তরের আশা করল না সে। হতবিহ্বল নয়নে মেয়েটা নিজের হাতের দিকে অনিমেষ চেয়ে রইল। বড় হাতটার মুঠোয় নিজের শীর্ণ হাতটা বড়ই নয়না বিরাম মনে হলো আমিরা নামক মেয়েটার নিকট। তার ইচ্ছে হয় সময়টাকে এখানে আটকে দিতে। সে যদি পারত সময়টাকে এখানে থামিয়ে দিত, কিন্তু সময় তো বিরামহীন চলমান। আমিরার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে সময়টা চলতেই থাকলো। হসপিটালের করিডোর দিয়ে আহান যখন তাকে নিজের সাথে টেনে নিয়ে গেল, আমিরার কেমন কেমন যেন অনুভূতি হলো। তার ইচ্ছে হলো চেঁচিয়ে সবাইকে বলতে, লোকটার স্পর্শ তার ভালো লাগছে, লোকটা তার উপর যে বিরক্ত হচ্ছে সব ভালো লাগছে। আমিরার সেই ভালো লাগা আরও কয়েক পল স্থায়ী হলো। আহান রিসিপশনের দিকে এগিয়ে গেল। সাদা কাপড় পরা নার্স মেয়েটা মাথা তুলে তাকাতেই আহান জানতে চাইল, এখানে একজন মেয়ে ভর্তি। আপনাদের একজন প্রতিনিধি আমাকে কল দিয়ে বলেছে আসার জন্য। কোথায় সে ব্যক্তি? কোথায়? তাড়াতাড়ি বলুন, কোথায় সে? আহানের অস্থিরতা দেখে মেয়েটা বলল, রিল্যাক্স স্যার, ধীরে সুস্থে কথা বলুন, আমি এখানেই আছি। তারপর এক গ্লাস পানি এগিয়ে দিয়ে মেয়েটা জিজ্ঞেস করলো, কিভাবে সাহায্য করতে পারি স্যার? আহানের অস্থির চেহারাটা আরও বেশি অস্থির হতে দেখা গেল। এগিয়ে দেওয়া পানি স্পর্শ করলো না, নাকচ করলো গম্ভীর স্বরে। আবারও বলল, আপনাদের এখান থেকে ঘণ্টাখানেক পূর্বে আমাকে কল দেওয়া হয়েছিল। আমাদের পেশেন্ট একজন অ্যাডমিট এখানে। সেই পেশেন্ট কোথায়? কেবিন নম্বর কত? কোন রুমে? কত তলায় আছেন তিনি? আহানের তৎপরতা দেখে নার্স মেয়েটা কম্পিউটারের কাছে ঝুঁকে গেল। কিবোর্ড টাইপিং করতে করতে বলল,
পেশেন্ট নেম? আহান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। কয়েক পল কাটল নীরব। আমিরা ব্রু উঁচিয়ে তাকিয়ে রইল আহানের দিকে। কথা না বলে এমন স্ট্যাচু কেন লোকটা হয়ে গেছে তার কারণ খুঁজে পেল না। হসপিটালের বা কেন এসেছে লোকটা, তার কারণে বা কি? আমিরার চিন্তাকরণে ব্যাঘাত ঘটল মেয়েটার আবারও একই প্রশ্ন জিজ্ঞেস করায়। ঘাড় ঘুরিয়ে তাকাতেই কানে ভেসে এলো আহানের অস্থির কণ্ঠস্বর। সৈয়দা নুসরাত নাসির। উনি কোথায়? কোথায় অ্যাডমিট আছেন? কোন ফ্লোরে? কোন কেবিনে? প্লিজ তাড়াতাড়ি বলুন। হোয়ার ইজ শি? প্লিজ টেল মি। এত সময় নিচ্ছেন কেন? ইরহাম বিছানার কাছে বসে কিছু ডকুমেন্টস চেক করছিল। ঘড়ির কাঁটায় 2টো বাজছে। নিচ থেকে খাবারের ডাক পড়তেই ডকুমেন্ট গুছিয়ে রেখে উঠে দাঁড়ালো। চোখের চশমাটা নাকের ডগায় ঠেলে দিয়ে এগিয়ে যেতে দেখা পেল সৌরভীর। মেয়েটা এদিকে এগিয়ে আসছে। সুতির সাধারণ শাড়ি পরনে, শাড়ি একপাশে সরে গিয়ে নাভি বেরিয়ে আছে। হাতের পানি শাড়ির আঁচলে মুছতে মুছতে ধমকে ওঠা স্বরে শুধায়, কি হয়েছে? আসছো না কেন? কখন থেকে ডাকছি তোমাকে? ইরহাম দাঁড়িয়ে গেল। চোখ বুলালো ক্লান্ত পরিশ্রান্ত নারী দেহের ভাঁজে। কয়েক পল কাটার পর চোখ সরিয়ে নিল সে। চোখ দুটো স্থির করলো মায়াবী মেয়েলি মুখটায়। রান্না করায় ঘেমে নিয়ে একাকার অবস্থা। কপালে গালে ছোট ছোট চুল লেগে আছে। ইরহাম হাত দিয়ে সেগুলো সরিয়ে দিয়ে হাতের তালু মেয়েলি গালে ঠেকালো। সৌরভী চোখ তুলে তাকাতে একপাশে হাসলো ইরহাম। চোখাচোখি হলো দুজনের। সৌরভীর সামনে দাঁড়ানো লোকটার বড় বড় আঙ্গুলগুলো গাল থেকে আলগোছে চলে গেল কানের লতির কাছে। মেয়েটার বুড়ো আঙ্গুলের স্পর্শ পেল সেখানে। চোখ বন্ধ করে শ্বাস ফেলল সে। ইরহাম ঝুঁকে আসলো মেয়েরই অধরের কাছে। নাক চুয়ালো পরম আসলে সে মানবের নাকে। খোঁজা খোঁজা দাড়ির ঘর্ষণ লাগলো গালে, থুতনিতে। বাধা দেওয়ার চেষ্টা করবে বলে উঠল, ইরহাম শোনো, শাড়ি আমি পরতে পারি না, নষ্ট করো না, পরে কে পরিয়ে দিবে? এখন না, থামো। সৌরভীর হাজারো মানা সত্ত্বেও ইরহামকে থামানো গেল না। হাত দিয়ে ওর ঠোঁট দাবিয়ে রাখলো স্বৈরাচার লোকটা। সহজ কথা, সে মানা শুনতে চায় না। সৌরভী সামান্য কাঁপল। কণ্ঠদেশে উপস্থিতি পেল লোকটার অধরের। এতক্ষণে ইরহামের ঘোর লাগা গলার স্বর পাওয়া গেল। ভীষণ নোয়ানো। ঠোঁট দিয়ে শব্দগুলো উচ্চারণ হচ্ছে কিনা বোঝা গেল না। আমি যেহেতু শাড়ি খুলছি, সেহেতু নিজ দায়িত্বে আমিই শাড়ি পরিয়ে দিব। ওকে? আর কোনো সমস্যা? সৌরভীর চোখ বুজে নিল। পুরুষালী হাতটা তার ঘাড় চেপে ধরেছে উপলব্ধি করল। ঠোঁটটা কণ্ঠদেশে স্থির নেই, তার বিচরণ চলছে ঘাড়ে, কলার বনে, পালস পয়েন্টে, চিবুকে। আঙ্গুল দিয়ে চেপে ধরে আছে সৌরভীর নরম ওষ্ঠপুট। লোকটা বড্ড অস্থির, ভীষণ অবাধ্য। গলা, ঘাড় থেকে ঠোঁট সরে যায়। মুহূর্তেই মেয়েলি ঠোঁটগুলো পুড়ে নেয় নিজের দখলে। সৌরভী একটু পূর্বে ধাক্কা দিলেও এখন আর ধাক্কা দিচ্ছে না। অবাধ্য লোকটার বাহু বন্ধনীতে আটকে থেকে লোকটার ভালোবাসায় মত্ত হয়েছে সে। আত্মসমর্পণ করেছে। জীবের ডগায় উপস্থিত পাচ্ছে দারুচিনির সামান্য স্বাদ। ইরহাম যখনই ওর কাছাকাছি আসে তখনই মন মাতানো এই স্বাদটা পায় সে। শার্টের কলার হতে নাকে এসে সুরসুরি দিয়ে গেল চন্দন কাঠের গন্ধ। ধীরে ধীরে সময় গড়ালো। সাথে বাড়ল ইরহামের অবাধ্যতা। শাড়ির আঁচল সরে গেল সৌরভীর বুক হতে। খসে পড়ল মেঝেতে। নিজের ভারসাম্য ধরে রাখতে হাত দিয়ে জড়িয়ে ধরে সৌরভী পুরুষালী পৃষ্ঠদেশ বিড়বিড়িয়ে বলে ওঠে, ইরহাম, ইরহাম, একটা বার আমার কথা শোনো। সৌরভীর প্রথমবারের ডাকে সাড়া দিল না ইরহাম। দ্বিতীয়বারের ডাকে সাড়া দিয়ে মুখ তুলে তাকায়। ব্রু উঁচিয়ে জানতে চায় সমস্যা কি। তা দেখে সৌরভী হেসে ফেলে। তার সামনে দাঁড়ানো লোকটার ঠোঁট দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। লোকটার শক্ত মুঠিতে দলা পাকিয়েছে শাড়ির একাংশ। নরম মেয়েলি আওয়াজ ভাসে রুমের দেয়ালে দেয়ালে। দরজা ভেজানো। কথা বলতে বলতে নিজেদের ভেতরে দূরত্ব তৈরি করে দূরে সরে যায় সে। কিন্তু তার সম্ভব হয়ে ওঠে না। ইরহাম সৌরভীর কোমর এক হাতে চেপে ধরে এনে নিজের বুকের কাছে ঠেকায়। নিজের পায়ের উপর দাঁড় করায় মেয়েটাকে। বুকের কাছে মেয়েলি মাথাটা রেখেই হাঁটতে হাঁটতে ব্রু যুগল কুচকে বলে ওঠে, লাগিয়ে দিচ্ছি। আর কোনো সমস্যা? ফাস্ট বলো, পরে বাধা দিলে বাধা মানব না। ফাস্ট বলো সৌরভী, ফাস্ট। তাড়া দিলেও সেসব কথা শোনার খুব একটা আগ্রহ দেখা গেল না সুঠাম দিয়ে ছেলেটার ভেতর। সৌরভীকে ওই ভাবে নিজের বাহুতে করে নিয়ে এগিয়ে চলল সম্মুখে। মেয়েটা ইরহামের বাহু বন্ধনী হতে মাথা তুলে জিজ্ঞেস করলো, খাবার খাবে না? ঠান্ডা হয়ে যাবে তো। নব ঘুরিয়ে দরজা লক করে দিল ইরহাম। শান্ত স্বরে বলে উঠল, একদিন ঠান্ডা খাবার খেলে কিচ্ছু হবে না, ফক্স গ্লোভ। আর কোনো সমস্যা? সৌরভীকে নীরব হয়ে যেতে দেখে ইরহাম তাড়া দিল, কামন, ফাস্ট বলো, আর কোনো সমস্যা আছে? সৌরভী কথা বলার শক্তি পায় না। নিজেদের অন্তরঙ্গ মুহূর্তে অনেক সময় ফার্স্ট ক্লাব ডাকটা ইরহামের কাছ থেকে শুনেছে সে। তাই তেমন একটা চমকালো না, কিন্তু লজ্জায় মিইয়ে গেল। কিছু পল কাটার পর নিজেকে শূন্যে ভাসতে দেখল সে। চোখে শুধু ভাসল সাদা সোনালির মিশ্রণে সিলিং আর বিছানা। সেদিকে অগ্রসর হচ্ছে লোকটা। মেয়েটার নরম স্বরে ফিসফিস করে ওঠে, ঘামের গন্ধ করছে না? ইরহাম তাকে বিছানার কিনারায় বসিয়ে দিয়ে খোপা করা চুলগুলো ছেড়ে দেয়। ধীরে ধীরে বিছানায় শুয়ে দিয়ে গম্ভীর মুখে বলে ওঠে,
না। আবারও বলল সে, গোসল করে আসি? প্রয়োজন নেই। সৌরভী আর কিছু বলার মতো পেল না, তাই দু হাতে ইরহামের গলা জড়িয়ে ধরলো। আহ্লাদি স্বরে জিজ্ঞেস করলো, আমি কি মোটা হয়ে যাচ্ছি ইরহাম? আগের মতো আমাকে কি আর সুন্দর দেখায় না? ইরহাম ক্ষীণ হাসলো। সে জানে সৌরভী তার কাছ থেকে কি শুনতে চায়, তাই ঝুঁকে গেল সম্মুখে। ধীরে ধীরে নিজের ঠোঁট ঠেকালো মেয়েলি গালে। দক্ষিণা বাতাসে তখন রুমের পর্দাগুলো মৃদমন্দ উড়ছে। ইরহাম তার কানের কাছে বিড়বিড়িয়ে স্বগতোক্তি করল, তুমি মোটা হয়ে গেলেও তোমাকে ভীষণ সুন্দর দেখাবে সৌরভী। এভাবে ওভাবে তোমাকে সবভাবে ভীষণ সুন্দর দেখায়। আমার চোখে তুমি সবসময় সুন্দরী। ইরহামের পুরুষালী কণ্ঠ মিইয়ে যায় সময়ের সাথে। রুমের মধ্যে শুধু ভেসে বেড়ায় বিড়বিড়িয়ে বলা কিছু কথা, কিছু শব্দ। সৌরভী, আমার সৌরভী। নাসির সাহেবকে থেরাপি দিয়ে বাড়ি ফিরেছে ঘণ্টাখানেক হবে ইসরাত। খাবার টেবিলে খাবার বেড়ে বসে আছেন নাজমিন বেগম। ইসরাতকে হাত মুখ ধুয়ে এসে বসতে দেখে ভদ্রমহিলা চিন্তিত স্বরে বললেন, সৌরভীকে কখন পাঠালাম ইরহামকে ডাকতে, এখনো দেখি আসলো না। কিছু হয়েছে নাকি? কথা শেষ করে উঠে দাঁড়ালেন যাওয়ার জন্য। ইসরাত নাসির সাহেবের প্লেটে খাবার বেড়ে দিল। সোফার উপর সাদা পাঞ্জাবি পরে বসা নাসির সাহেবকে ধরে এনে বসালো চেয়ারে। গরুর মাংস প্লেটে তুলে দিয়ে বলে উঠল, তোমরা খাও, আমি দেখে আসছি, বসো। নাজমিন বেগমকে চেয়ারে বসিয়ে দিয়ে ইসরাত মাথার ওড়না টেনে টুনে ঠিক করে নিল। শুভ্র রঙের কামিজে পানপাতার মতো ঢলঢলে চেহারাটা অপরূপ দেখাচ্ছে। ছেড়ে রাখা ওয়েভে চুলগুলো মাছ পিঠে উঠছে। থাই গ্লাস দিয়ে ভেসে আসা নরম সূর্যের কিরণে কালো চুলের রং বাদামি বর্ণের ঠেকছে কিছুটা। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে শুনতে পেল মায়ের গলা, সৌরভীকে বল তাড়াতাড়ি আসতে, আজ রান্না একা হাতে ও করেছে। মেয়েটার খিদে মুখের দিকে তাকানো যাচ্ছিল না, ডাক দে। ইসরাত মায়ের কথায় হাঁক ছুটতে গিয়ে থেমে গেল। দোতলার ড্রয়িং রুমে পা ফেলতেই চাপা স্বরের গোঙানি আর ফিসফিসানির স্বর শোনা গেল ইরহামের রুম থেকে। ইসরাত প্রথমে বুঝল না, আরও দু এক পা বাড়াতেই যেভাবে এগিয়েছিল তার থেকে দ্বিগুণ বেগে পিছিয়ে গেল। ঠোঁট কামড়ে ধরল নিজের। অস্বস্তিতে চেহারাটা লাল হয়ে উঠল। সময়ের সাথে গাল, নাক, কান হতে লালিমা কমার বদলে ক্রমশ বাড়তেই থাকলো। যেভাবে এসেছিল সেভাবেই তড়িৎ পায়ে ফিরে গেল। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে হলো তার। চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক করার প্রচেষ্টা করলো, হয়তো হলো না। চেয়ার টেনে বসতেই নাসির সাহেব শুধালেন, কি হয়েছে? এমন অস্থির হয়ে আছো কেন? কোনো সমস্যা? আর সৌরভী ইরহাম কই? ইসরাত মাথা তুলে তাকালো না, মিনমিনিয়ে বলল, কোনো সমস্যা নেই, তারা পরে খাবে বলেছে। নাসির সাহেব মাথা দোলালেন, বললেন, ভাত বেড়ে দাও। ইসরাত মাথা ঝুঁকিয়ে রাখল, বুঝল নিজের গাল দুটো গরম হয়ে আছে। ওভাবে থেকেই বলল, বেড়ে দিয়ে গেলাম না? নাসির সাহেব দীর্ঘশ্বাস ফেললেন, চোখ তুলে উপরে একটু তাকাও, আমি ছাড়া এখানে অন্য কেউ আছে? বাবার কোথায় কপাল গোছালো সে। ভ্রুকুঞ্চিত করে তাকাতেই চোখাচোখি হলো বাদামি বর্ণের দুটো চোখের সাথে। তার দিকে তাকিয়ে আছে গম্ভীর মুখে, সামনে প্লেট রাখা। ইসরাত খেয়ালই করেনি তাদের পরিবার ছাড়াও এই লোকটা এখানে উপস্থিত। কোনো ধরনের সিন ক্রিয়েট করলো না সে, সাধারণভাবেই তুলে দিল খাবার লোকটার প্লেটে। মুরগির মাংস বা গরুর মাংস কিছু দিল না লোকটার প্লেটে। গতকালের রান্না করা ছোট মাছের তরকারি তুলে দিল। নাসির সাহেব মানা করতে যাবেন ছোট মাছ না দিতে, ইসরাত তার কথা কেটে দিল, বলল, অ্যালার্জি বেড়ে যাবে আব্বু। নাসির সাহেব তবুও একটু দিমনা করলেন, বললেন, মাছের কাঁটা বেছে খেতে পারবে না, দিও না ইসরাত। ইসরাত তা শুনল না, প্লেটে তুলে দিল ছোট মাছ। বাবার চিন্তিত স্বরটা কানে বাজল, তাই প্লেট টেনে নিল নিজের দিকে, ছোট মাছের কাঁটা বেছে দিল। জাইনকে ঠোঁট চাপা দিয়ে তার দিকে চেয়ে থাকতে দেখে বুঝতে পারল হাসছে লোকটা। ধূর্ত শিয়ালের মতো ঠোঁট টিপে টিপে গলা খাদে নামিয়ে হুঁশিয়ারি দিল, মাছের কাঁটা বেছে দিচ্ছি বলে ভাববেন না ফিরে যাব, কোনো উল্টাপাল্টা ভাবনা আনবেন না মনে। তার মতো গলার আওয়াজ নিচে নামিয়ে সহজ স্বরে লোকটা স্বগতোক্তি করল, মোটেও উল্টাপাল্টা চিন্তা এই মুহূর্তে আনছি না মাথায়, ওগুলো রাতে আসে, কসম। ইসরাত চোখ পাকিয়ে তাকালো, বলল, অসভ্যের মতো কথা বলবেন না। জাইন আত্মসমর্পণ করে বলল, অসভ্যের মতো কথা কি বললাম? শুধু বলেছি আপনাকে নিয়ে আমি রাতে কিছু কিছু স্বপ্নে দেখি। জাইনের কথায় ইসরাত উরুর কাছে বা হাত দিয়ে চিমটি বসালো, কঠোর স্বরে বলল, আজ থেকে সেগুলোও দেখবেন না। ঠোঁট টিপে মাথা দোলালো জাইন, নিষ্পাপ কণ্ঠে বলল, আচ্ছা, সেটাও করব না। ইসরাত মাছ মাখিয়ে দিল ভাতের সাথে, প্লেট ঠেলে দিল জাইনের দিকে। জাইন নাসির সাহেব আর নাজমিন বেগমের সামনে আবদার করে বসল, খাইয়ে দেন। ইসরাত দাঁতে পাটি পিষল, কটমটিয়ে উঠে জিজ্ঞেস করল, আপনার হাতে কি হয়েছে?
নাজমিন বেগম আর নাসির সাহেবও চেয়েছিলেন এদিকে। জাইন নিজের হাত কোল থেকে তুলতেই দেখা গেল ব্যান্ডেজ করা। ইসরাতের মা ভদ্রমহিলা ভীষণ আবেগী স্বরে জিজ্ঞেস করলেন, হাতে কি হয়েছে বাবা? প্রশ্নের উত্তর গম্ভীর স্বরে দিল সে, নাইফ হাতে লেগে কেটে গিয়েছে। ইসরাতের দিকে তাকিয়ে ভ্রু উঁচিয়ে জানতে চাইল, এবার খাইয়ে দিবেন নাকি দিবেন না? ইসরাত কট্টর স্বরে মানা করতে যাবে, নাসির সাহেব থামিয়ে দিলেন। ইশারায় দেখালেন নাজমিন বেগমকে, বললেন, নাজমিন খাইয়ে দিবে তোমাকে। নাজমিন বেগমের পানে চেয়ে বললেন, খাইয়ে দাও, ছেলেটার হাত কেটে গিয়েছে। ভদ্রমহিলা মানা করলেন না। ইসরাত মায়ের পাশের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, ঘুরে গিয়ে বসলো ইরহামের চেয়ারে। ইরহামের পাশের চেয়ার খালি পড়ে আছে, সেখানে ইসরাতের শূন্য দৃষ্টি গিয়ে ঠেকে। 1 সপ্তাহ যাবৎ এ চেয়ারে কেউ বসে না। চেয়ারের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ দুটো ভরে আসে, তাই তড়িৎ চোখের পাতা ফেলে যাতে গাল বেয়ে জল গড়িয়ে না পড়ে, মাথা ঝুঁকিয়ে নিজের প্লেটে চোখ স্থির করে। নাজমিন বেগম বিসমিল্লা বলে জাইনের মুখে লোকমা তুলে দিলেন। খাবার খেতে খেতে জাইন একবার তাকালো সামনে বসা ইসরাতের দিকে। ঝুঁকিয়ে রাখা মুখটা তার তাকানোর সাথে সাথে উপরে উঠল। উদাসীন, বিষাদে ভরপুর চোখ দুটোর দিকে তাকিয়ে বুক কেঁপে উঠল সুঠাম দেহে ছেলেটার। টানটান হয়ে বসে থাকা দেহটা নমনীয় হলো সামান্য। ওই চোখ দুটো ভৎসনা করছে যেন তাকে, তার মায়ের হাতে খাবার খাওয়ার জন্য। বলছে, ছি, লজ্জা করে না আমার মায়ের হাতে খাবার খেতে? যখন প্রয়োজন ছিল তখন কোথায় ছিল তোমার? এখন কোন অধিকারে ওই হাতের মাখানো দানা পানি খাও? থু। জাইন চোখ সরিয়ে নিল না, তাকিয়ে রইল। ইসরাত নিজেই চোখাচোখি ভেঙে দিল। মোবাইলের শব্দ ভেসে আসছে, কলটন বাজছে অনবরত। ইসরাত উঠে দাঁড়ানোর আগেই নাসির সাহেব হাত বাড়িয়ে কল ধরলেন। ইসরাত ভ্রু উঁচিয়ে চেয়েছিল, তাই তার মনের প্রশ্ন চাপা দিতে বলল, আহান কল দিয়েছে। নাসির সাহেব কল ধরতেই আহানের তৎপর স্বর ভেসে এলো, কোথায় আপনি মেজো বাবা? থেরাপির ওখানে নাকি বাসায়? বড় অপু কোথায়? নাসির সাহেব বললেন, আমি বাসায় আছি, আর ইসরাত আমার পাশেই বসে আছে। কি হয়েছে বলো? আহান সময় নিল নিজেকে সামলানোর, ফোনের ওপাশে দাঁড়ানোর জন্য ভর খুঁজল। দেয়ালে হাত ঠেকিয়ে বিড়বিড়িয়ে কিছু একটা বলল। নাসির সাহেব বুঝলেন না। তিনি বললেন, হ্যালো হ্যালো, বুঝিনি, আবার বলো। কি বলেছিস? কার কি হয়েছে? আহান বলতে পারল না, তার গলার কাছে কান্নার দলা পাকাচ্ছে। দেয়াল চেপে ধরে করিডোরে বসে পড়ল। নাসির সাহেব শুধু শুনতে পেলেন ছেলেটার হু হু করে কান্না করার শব্দ। উত্তেজিত হয়ে চেঁচালেন, এই এই, কাঁদছিস কেন? আহান, কিছু হয়েছে? খারাপ কিছু? সোহেবের কিছু হয়েছে? এই, কথা বলছিস না কেন? আহান টু শব্দটি করল না, হু হু করে ফোনের ওপাশে কেঁদেই চলল। ক্রমশ তার কান্নার গতি বাড়ল, সাথে করে স্পষ্ট হলো কান্নার ধ্বনি। নাজমিন বেগম অবাক চোখে চেয়ে আছেন স্বামীর পানে, চোখের ইশারায় জানতে চাচ্ছেন কি হয়েছে। ইসরাত বাবার হাত থেকে ফোনটা কেড়ে নিল, খেকিয়ে উঠে জিজ্ঞেস করল, কি হয়েছে? কল দিয়ে মরা কান্না জুড়েছিস কেন? বলবি কিছু তুই? আহান চোখের পাতা ঝাপটালো। হসপিটালের করিডোর দিয়ে হেঁটে যাওয়া মানুষগুলো তার পানে তাকিয়ে আছে, তাকে দেখছে। এত বড় একটা ছেলে করিডোরে বসে মরা কান্না কাচ্ছে। আহানের কান্নার স্বর বাড়ছে। ইসরাত ধমকে উঠে, আই বলত, তোর কান্না শোনার জন্য আমাকে কল দিয়েছিস? তুই কান্না করতে পারিস, এটা কেঁদে কেঁদে বোঝানোর কি আছে? আহান কাঁদতে কাঁদতে একসময় হেসে ফেলল। ইসরাত কপাল গোছালো। নাসির সাহেব মোবাইলটা নিজের হাতে নিয়ে নিলেন, সময় দিলেন ছেলেটাকে সামলে ওঠার। কয়েক পল কাটলো। আহান কাঁদতে কাঁদতে হেসে উঠল আবারও, বিড়বিড়িয়ে বলে উঠল, ও বেঁচে আছে মেজো বাবা, ও বেঁচে আছে। নাসির সাহেব বিরক্তিতে তিতিয়ে উঠলেন, শুধালেন, খুলে বলবি তো কে বেঁচে আছে? কে বেঁচে আছে সেটা বল। ছেলেটার কান্নায় ভঙ্গুর স্বরটা মিয়ে আসছে। মৃদুমন্ত শ্বাস প্রশ্বাসের স্বর ভেসে আসছে ওপাশ থেকে। নাক টানতে টানতে আহান নিজের কথাটা শেষ করতে পারল না। তার আগেই নাসির সাহেবের হাত থেকে খসে পড়ল মোবাইলটা। ধরাম করে মেঝেতে পড়ে গিয়ে স্ক্রিন ভাঙল জোর করে। অপাশ হতে আহান চেঁচাচ্ছে, হ্যালো হ্যালো। নাসির সাহেব টেবিল চেপে ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন। ইসরাত, জাইন, নাজবিন সকলে অবাক চোখের দৃষ্টিতে স্থির হলো ভদ্রলোকের পানে। হঠাৎ তো অস্থির হয়ে উঠেছেন কেন বয়স্ক লোকটা? বিস্ময় মিশ্রিত স্বরে নাজমিন বেগম শুধালেন, কি হয়েছে? নাসির সাহেব বিমূর্ত নয়নে একবার ঘোরালেন পুরো খাবার টেবিলে, ভুলে বসলেন, পায়ে ভর পান না তিনি। ইসরাত এসে নিজের বাহু এগিয়ে দিল, জিজ্ঞেস করল, কেউ তো বলো কি হয়েছে? নাসির সাহেবের আঁখি যুগল একাংশ কিঞ্চিত লাল হতে দেখা গেল। খুশি চাপা পড়ে গেল অশ্রুর ভিড়ে। ইসরাত নির্বাক, হতবাক হয়ে চেয়ে আছে বাবার চাপা উৎফুল্ল হয়ে ভরা মুখটায়, যেখানে একদিকে চোখের জল, অন্যদিকে ঠোঁটে হাসি। নাসির সাহেবের অস্বাভাবিক আচরণে পুরো জায়গাটা নীরব হয়ে গেল। ঘড়ির কাঁটায় 1 সেকেন্ড, 2 সেকেন্ড করে কাটল কয়েক সেকেন্ড।
টিকটিক ঘড়ির শব্দ নিস্তব্ধ ড্রয়িং রুমটায় ভীষণ ভারী শোনালো। তার সাথে আরো বেশি ভারী শোনালো নাসির সাহেবের কান্না চাপা গলার স্বর। নুসরাত বেঁচে আছে, ও বেঁচে আছে। আহান দেখেছে ওকে, হসপিটালে দেখেছে, সুস্থ, স্বাভাবিক। শুনলেন নাবিলা সৈয়দের লেখা প্রিয় প্রণয়নী গল্পের সিজন 2 থেকে পর্ব 64। গল্পটির পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আর অবশ্যই বেশি বেশি ভালোবাসা দিবেন। ধন্যবাদ। কমেন্টও করবেন।